এটার নাম হচ্ছে যদু। হ্যাঁ, আজকে ও এসেছে ভেক্টর শিখতে। সবাই লাইভটা শেয়ার করে দিবা, বন্ধুদেরকে মেনশন করে দিবা। আজকে ওকে ভেক্টর শিখাবো। এই যা সামনে গিয়ে ভাই, তোমরা একটু ওকে, তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করো। এইচএসসি 27 স্পেশালি আমরা গত ক্লাসে ভেক্টর পর্ব 1 দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা তোমাদের সহ এই ভূতটাকে ভেক্টর পর্ব 2 শিখাবো। ভূতটাকে বিদায় দিই। ভূত বিদায় হয়ে গেছে। গুড লুকিং স্যার, থ্যাংক ইউ। ওকে, সো আমরা আজকে ভেক্টর পর্ব 2 নিয়ে আলোচনা করব। সো আশা করি পর্ব 1 তোমরা করেছো, যারা করো নাই তারা করে ফেলবা। ইউটিউব চ্যানেলে আমাদের ভেক্টর পর্ব 1টা দেওয়া আছে। আর আমাদের সাইকেল 1-এর এই ক্লাস, এই সাইকেল 1-এ যারা ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হয়ে যাবা, কারণ সাইকেল 1-এ তোমাদেরকে আমি টোটাল 5টা অধ্যায় পড়াবো ইনক্লুডিং ভেক্টর। মানে এই ভেক্টর তো পড়াচ্ছি, সাথে আরো 4টা অধ্যায় থাকবে, মোট 5টা অধ্যায়। হাফ অফ ফিজিক্সের চেয়েও বেশি। মাত্র 1000 টাকায় এটা এনরোল করে ফেলবা। এবং বাচ্চাদেরকেও বলবো এনরোল করতে। এখানে ম্যাক্সিমাম 26-এর আছো, বাট তাদেরকে বলবো তারা তো ক্লাসটা করবাই ডেফিনেটলি, প্লাস 27-এর যে জুনিয়র আছে তাদেরকে জানাবা যেন আমাদের এই কোর্সটাতে এনরোল করে এবং আমাদের এই ক্লাসগুলো যেন রেগুলার করে। ওকে, সো ভেক্টর পর্ব 2 আজকে পড়ব কি ভাইয়া? ভেক্টর পর্ব 2। তো ভেক্টর পর্ব 2-এ আমরা আলোচনা করব ভেক্টরের গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো নিয়ে। কি নিয়ে? ভেক্টরের গুরুত্বপূর্ণ সংজ্ঞা। তো ভেক্টরের গুরুত্বপূর্ণ সংজ্ঞা কি কি? প্রথমেই আসছে সমান ভেক্টর। তো ভাইয়া সমান ভেক্টর কি? দেখো আমি আগে সংজ্ঞাটা লিখে নিই। সমান ভেক্টর লিখো সবাই। সমজাতীয় দুটি ভেক্টরের দুই বা ততোধিক হতে পারে। সমজাতীয় দুটি ভেক্টরের মান ও দিক সমান হলে তাদেরকে সমান ভেক্টর বলে। ওকে, সুন্দর সংজ্ঞা বইয়ে আছে আমার, তুমি বই থেকেও রিডিং করতে পারো, কোনো সমস্যা নাই। আমি ব্যাপারটা ক্লিয়ার করে বুঝাই। দেখো ভাইয়া, সমান ভেক্টর কি এটা টাইটেলের মধ্যে লেখা আছে। ভাইয়া একটা ভেক্টর মানে কি? তার মান থাকবে, দিক থাকবে। গত ক্লাসে আমি বারবার বলেছি, শতবার বলেছি, ভেক্টর মানে মান ও দিক। ভেক্টর মানে কি ভাই? ভেক্টর মানে হচ্ছে মান ও দিক। কোন ভেক্টর রাশি মানে শুধু মান নয়, মানের সাথে আমার কি থাকবে? দিকও থাকবে। তো সমান ভেক্টর কারা? দুইটা ভেক্টর যদি এমন হয় যে তাদের মান সমান, দিকও একই দিকে, তাহলে তাদেরকে আমরা বলবো সমান ভেক্টর। তবে এই ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে ভেক্টর দুইটা সমজাতীয় হইতে হবে। সমজাতীয় মানে কি? একই জাতের হইতে হবে। যে ধরো মানুষ আর বাঘ হইলে হবে না, মানুষ হলে দুইটাই মানুষ হইতে হবে। এই ব্যাপারটা বোঝায় যে একই জাতীয়। মানে ভেক্টরের ক্ষেত্রে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে একটা ভেক্টর যদি হয় বল, সাপোজ আমি বললাম এই ভেক্টরটা হচ্ছে 5 নিউটন ফোর্স, আর একটা ভেক্টর হচ্ছে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, একটা বেগ একটা ভেলোসিটি, তাহলে এরা কি সমান ভেক্টর? উত্তর হচ্ছে নো, দে আর নট সমান ভেক্টর। এই কারণে ক্রস দিয়ে দিলাম, কারণ এরা সমজাতীয় না। একটা বল আর একটা হচ্ছে বেগ, সমজাতীয় না। সমজাতীয় মানে হয় দুইটাই বল হইতে হবে, নয় দুইটাই বেগ হইতে হবে। যেমন আমি যদি বলি এইখানে দেখো, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এরা দুইজন সমান ভেক্টর হবে যদি এরা সমজাতীয় হয়। সাপোজ এটা 5 নিউটন, এটা 5 নিউটন, মান সমান, দিকও একই দিকে, তাহলে এরা কি? সমান ভেক্টর। সোজা হিসাব, একদমই সহজ। মান সমান, দিক একই দিক হলে এরা কি হবে? পরস্পর সমান ভেক্টর হবে। শেষ, সোজা। সমান ভেক্টরের পর একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে বিপরীত ভেক্টর কি? বিপরীত ভেক্টর হচ্ছে, এক লাইনে লিখে দিব, মান সমান দিক বিপরীত। কিন্তু কি বিপরীত?
দিক বিপরীত হলে সমজাতীয় হইতে হবে অবশ্যই, তাদেরকে আমরা বলবো বিপরীত ভেক্টর। দুইটা ভেক্টর আমরা নিলাম যাদের মান সমান কিন্তু দিক বিপরীত, এরকম দুইটা ভেক্টরকে আমরা বলবো অবশ্যই সমজাতীয় হইতে হবে। মানে একটা বল হলে আরেকটা বলই হইতে হবে, একটা বল আর একটা বেগ এরকম হইলে হবে না। তো সমজাতীয় দুইটা ভেক্টরের মান সমান কিন্তু দিক উল্টা, এদেরকে আমরা কি বলবো? বিপরীত ভেক্টর। এদেরকে কি বলবো? বিপরীত ভেক্টর। যেমন দেখো এইখানে দেখাই যে এই হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরের মান হচ্ছে 10 নিউটন, দিক কোন দিকে? ওই দিকে। তাহলে আমি এইটার নাম দিলাম এ ভেক্টর। এটার নাম আমি কি দিলাম? এ ভেক্টর। তো বিপরীত ভেক্টর কি? এ ভেক্টরের বিপরীত ভেক্টর কোনটা? খুব সিম্পল, তোমরা জাস্ট এই এ ভেক্টরটাকে উল্টিয়ে দিবা, এই এ ভেক্টরটাকে এইভাবে উল্টিয়ে দিবা। এই যে দেখো এ ভেক্টর মহাশয়কে এভাবে আমরা উল্টিয়ে দিয়েছি, কই গেল? ওকে, এই যে এইভাবে উল্টায় দিছি, এই ভেক্টরটাকে যে উল্টায় দিছি, দেখো এই এ ভেক্টরটাকে ধরে জাস্ট উল্টিয়ে দিয়েছি। উল্টাইলে মান কিন্তু সমানই থাকবে, কারণ এখানে সংজ্ঞার মধ্যে আছে মান সমান কিন্তু দিক বিপরীত। তাহলে এটাই হচ্ছে এ ভেক্টরের বিপরীত ভেক্টর, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মাইনাসের এ ভেক্টর। এটারে আমরা কি বলবো? মাইনাসের এ ভেক্টর। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাইলে ভাই এটার মান 10, এটার মান কি মাইনাসের 10? ভাইয়া ভুলেও না, সংজ্ঞাটা ভালো মতো দেখো, মান একই থাকবে, মান 10 মানে এটার মানও 10ই থাকবে, কিন্তু দিক বিপরীত হবে, জাস্ট দিক বিপরীত। এই কারণে এটা মাইনাসের এ ভেক্টর, কিন্তু এটার মান কত? 10। মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, ভেক্টরের মান নেগেটিভ হয় না। ভেক্টর উল্টাইলে যেখানে তো আমরা এ ভেক্টরকে উল্টাইয়া দিছি, মাইনাস এ ভেক্টর পেয়েছি, বাট ভেক্টর উল্টাইলে এর মান একই থাকবে, এর মান একই থাকবে। এই লাইনটা আমাদের আপেক্ষিক বেগের কনসেপ্টের খুব কাজে দিবে। সো এটা একটু লিখে নাও, ভেক্টর যদি পাল্টাই, মানে দেখো একটা ভেক্টরকে উল্টায় দিলাম, এর দিক চেঞ্জ হওয়ার কারণে মাইনাস হইছে, মান কিন্তু একই আছে। সিমিলারলি আমি যদি বলি এটা একটা ভেক্টর, এই ভেক্টরটার মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে v1 ভেক্টর। আমি যদি তোমাকে প্রশ্ন করি এই v1 ভেক্টরের বিপরীত ভেক্টর কোনটা, v1 ভেক্টরের বিপরীত ভেক্টর কোনটা, তাহলে কি করব? জাস্ট এই v1 ভেক্টরটাকে আমরা উল্টিয়ে দেব। কি করে দিব? উল্টিয়ে দিব, কারণ বিপরীত ভেক্টর মানে এটার উল্টা ভেক্টরটা, তাই না? এই v1 ভেক্টরটাকে আমরা জাস্ট ধরে এভাবে উল্টায় দিব, v1 ভেক্টরটাকে ধরে এই যে এইভাবে উল্টায় দিব, এই যে v1 ভেক্টরটাকে ধরে এইভাবে উল্টায় দিব, জাস্ট সিম্পলি উল্টায় দিব। এই যে উল্টায় দিছি, উল্টায় দেওয়ার পর আমরা যেটা পাবো, এই যে v1 ভেক্টরের যে উল্টা ভেক্টর, এটা হচ্ছে আমাদের মাইনাস v1 ভেক্টর। এখন এটার মান কত? মান কিন্তু ভুলেও মাইনাস বলা যাবে না, কারণ আমরা আগেই বলেছি মান একই থাকবে, দিক বিপরীত। দিক বিপরীত হইছে, তাহলে মান কত থাকবে? এটার মান কিন্তু 5 মিটার পার সেকেন্ডই থাকবে। সেই ব্যাপারগুলো বোঝাটা ইম্পর্টেন্ট। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো বুঝতে পারলে তুমি অনেক বড় অঙ্ক খুব ইজিলি করতে পারবা। তাহলে সমজাতীয় দুইটা ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত হলে তাদেরকে আমরা বলবো বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর কিভাবে পাবো? একটা ভেক্টর দেওয়া আছে, সিম্পলি তাকে উল্টায় দিব। কিভাবে পাবো? একটা ভেক্টর দেওয়া আছে, সিম্পলি আমরা তাকে উল্টায় দিব। উল্টায় দিলেই আমরা তার বিপরীত ভেক্টর পেয়ে যাব। বিপরীত ভেক্টরে মান একই থাকবে, দিক বিপরীত হয়ে যাবে, দ্যাটস ইট। ঠিক আছে? সো মান একই থাকবে, দিক বিপরীত হয়ে যাবে। ওকে, বিপরীত ভেক্টর গেল। এরপরে সদৃশ ভেক্টর লিখি। সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হলে তাদেরকে সদৃশ ভেক্টর বলবো। তাদেরকে আমার সাথে সাথে লিখে ফেলো, তাহলে আর নোট করতে হবে, মানে আলাদা করে নোট করতে হবে না। তাদেরকে সদৃশ ভেক্টর বলে।
সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় তাহলে তাদেরকে বলবো আমরা সদৃশ ভেক্টর। এখানে একটা জিনিস খেয়াল করো, সদৃশ হইতে হলে অবশ্যই সমজাতীয় হইতে হবে, একই দিকে ক্রিয়াশীল হইতে হবে। দেখো এই যে লাইনগুলো দেখো, সমজাতীয় হইতে হবে, একই দিকে ক্রিয়াশীল হইতে হবে, কিন্তু মানের সমান, মান সমান এটা কিন্তু বলে নাই। মানে মান সমান হইতেও পারে, মান সমান নাও হইতে পারে। যেমন আমি যদি তোমাদেরকে বলি এখানে একটা ভেক্টর দিলাম এবং ঠিক এইটা বরাবর আরেকটা ভেক্টর দিলাম, এখন এই দুইটা ভেক্টর, একটা হচ্ছে 5 নিউটন, কোন দিকে মান কত 5 নিউটন, দিক কোন দিকে ওই দিকে। কিভাবে আমি বললাম এখানে এটা ভেক্টর 3 নিউটন, দিক কোন দিকে ওই দিকে। ভাইয়া এরা সমজাতীয়, হ্যাঁ। এদের দিক একই আছে, হ্যাঁ। মান কি ভিন্ন, তাতে কি আমার দিক একই থাকলে বলবো সদৃশ ভেক্টর। তাহলে আমি যদি এখানে আরো একটা দেই, এটাও কি সদৃশ ভেক্টর। আমি যদি এখানে আরো একটা 5 নিউটন দেই, এরাও কি ভাইয়া সদৃশ ভেক্টর। এগুলো সবই সদৃশ ভেক্টর। এটা যদি 2 নিউটন হয় সদৃশ ভেক্টর। মানে একই দিকে যদি একই জাতের গুলো ক্রিয়াশীল থাকে তাদেরকে আমরা পরস্পর সদৃশ ভেক্টর বলবো, সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। এখন এখন এখান থেকে আমি একটা প্রশ্ন করতে পারি, ভাইয়া এই 5 নিউটন আর এই 5 নিউটন এরা কি সমান ভেক্টর? ইয়েস। তাহলে আমরা বলতে পারি এরা আবার কি সদৃশ ভেক্টর, এটাও বলা যায়, কারণ একই দিকে ক্রিয়াশীল আছে। সদৃশ মানে ভাইয়া মান সমান হইলে হোক না হইলে না হোক, একই দিকে ক্রিয়াশীল হলেই তাদেরকে আমরা সদৃশ বলবো। তাহলে আমরা বলতে পারি সকল সমান ভেক্টর সদৃশ, কিন্তু সকল সদৃশ ভেক্টর কি সমান নয়। এটা কিন্তু খ নাম্বারের জন্য আসতে পারে। সকল সমান ভেক্টর, একটু প্রশ্নটা লিখো, সকল সমান ভেক্টর সদৃশ, সকল সমান ভেক্টর সদৃশ, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান নয়, সমান নয়। এই লাইনটা যদি ব্যাখ্যা করতে বলি তুমি কি ব্যাখ্যা করতে পারবা? এই লাইনটা যদি ব্যাখ্যা করতে বলি ব্যাখ্যা করতে পারবা? পারা উচিত। এই যেভাবে বলবা যে সমান ভেক্টর মানে সমজাতীয় দুইটা ভেক্টরের মানও সমান, দিকও সমান। তাহলে এক্সাম্পল অনুযায়ী এই 5 নিউটন এই 5 নিউটন মান সমান, দিকও একই দিকে, তাহলে এরা সমান ভেক্টর। আর সদৃশ ভেক্টর মানে কি, যে সমজাতীয় ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হলে তাদেরকে সদৃশ বলবো। এখানে মান সমান হতেও পারে নাও হতে পারে। তো এই 5 নিউটন 5 নিউটন যেহেতু একই দিকে ক্রিয়াশীল সেহেতু এরা সদৃশ। আবার যেহেতু এদের মান এবং দিক সমান, এরা কি সমান। তার মানে ভাইয়া আমরা বলতে পারি যে এরা সমান ভেক্টর এবং সদৃশ দুইটাই। বাট সকল সদৃশ আবার সমান না। যেমন এক্সাম্পল দিবা এই 3 নিউটন আর এই 2 নিউটন এরা কি সদৃশ, তাই না, একই দিকে ক্রিয়াশীল, কিন্তু এরা কি সমান না। তার মানে সকল সদৃশ সমান নয়, কিন্তু সকল সমান ভেক্টরই কি ভেক্টর, সদৃশ ভেক্টর। ঠিক আছে, সকল সমান ভেক্টর কি সদৃশ। সকল সমান ভেক্টর দুইবার লিখে ফেলছি সদৃশ, কিন্তু সকল সদৃশ সমান। সদৃশ মানে মান ভিন্ন হইতে পারে, বাট সমান মানে মান সেম। তো মান সেম, দিক একই, দিক একই হলে তাদেরকে সদৃশ বলছি। বাট সদৃশ যারা তাদের মান সমান নাও হইতে পারে, তখন তারা সমান ভেক্টর না। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। দুইটা সংজ্ঞা দিয়ে তুমি এটা সুন্দর করে ব্যাখ্যা করে দিবা। পরীক্ষায় কিন্তু খ নাম্বারের জন্য আসতে পারে। পারবো? সবাই ক্লিয়ার? একটু কমেন্টে বলো যে পারবো ভাই। ওকে, ডান, ক্লিয়ার। নেক্সট প্রশ্নে যাই আমরা। বিসদৃশ ভেক্টর, এটা তো বুঝতেই পারছো, সমজাতীয় একাধিক ভেক্টর এর দিক যদি ভিন্ন হয়, বিপরীত হয়, তাহলে তাদেরকে বলবো বিসদৃশ ভেক্টর। তো লিখে নেই সমজাতীয়, সমজাতীয় ভেক্টরগুলোর দিক ভিন্ন হলে, দিক বিপরীত হলে, ভেক্টরগুলোর দিক বিপরীত হলে, দিক বিপরীত হলে তাদেরকে বলবো বিসদৃশ ভেক্টর। তাদেরকে বিসদৃশ ভেক্টর বলবো।
কেমনে দেখো ভাইয়া, এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এই একটা ভেক্টর, খেয়াল করো, এই ভেক্টরটার মান হচ্ছে, এটার নাম হচ্ছে এ ভেক্টর, এটার মান হচ্ছে 10 নিউটন। এখন বিসদৃশ ভেক্টর কি, ধরো ঠিক তার অপোজিট আর একটা ভেক্টর ক্রিয়াশীল, অপোজিট হইতে হবে, বাট এটা হচ্ছে 9 নিউটন, এটা কিন্তু আমার এ ভেক্টরের সমান ভেক্টর না, তার মানে এটা মনে করো আমার বি ভেক্টর। এরা পরস্পর উল্টা, এরা পরস্পর উল্টা, একই জাতীয়, তো এরা কি ভাই বিসদৃশ, এরা কি ভেক্টর, বিসদৃশ ভেক্টর। মানে ভাই মান সমান দিক বিপরীত হলে তো বিপরীত ভেক্টর বলতাম, বাট এখানে মান সমান হবে না, দিক বিপরীত হবে। এই ধরনের ভেক্টর গুলোকে আমরা বলবো বিসদৃশ ভেক্টর। শেষ, সেরা কি বিসদৃশ ভেক্টর, ডান। মানে সমজাতীয় ভেক্টর কিন্তু দিক বিপরীত, বিসদৃশ। এরপরে স্বাধীন ভেক্টর। স্বাধীন মানে কি ভাইয়া, একদম মানে হচ্ছে ইচ্ছে মতো ঘুরতে ফিরতে পারবে, তাই না? স্বাধীন ভেক্টর কাকে বলে, যে ভেক্টরের পাদবিন্দু, যে ভেক্টরের পাদবিন্দু, পাদবিন্দু মানে হচ্ছে কি বলতো, বুঝাচ্ছি। পাদবিন্দু ইচ্ছে মতো স্থানান্তর করা যায়, ইচ্ছে মতো স্থানান্তর করা যায়, বা ফিক্সড না, স্থানান্তর করা যায়। সোজা বাংলা কথায় পাদবিন্দু ফিক্সড না, হ্যাঁ, মানে পাদবিন্দু একটা জায়গায় বদ্ধ না যায়, তাকে কি বলে, তাকে বলে স্বাধীন ভেক্টর, তাকে স্বাধীন ভেক্টর বলে। পাদবিন্দু ইচ্ছে মতো স্থানান্তর করতে পারবা। ধরো এই হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরের এটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। আমি যদি এই ভেক্টরটাকে ধরে, এই ভেক্টরটাকে ধরে এখানে নিয়ে আসি, তাহলে আমরা পাদবিন্দু এইখান থেকে এইখানে নিয়ে নিলাম, তাহলে পাদবিন্দু আমি ইচ্ছে মতো সরাতে পারছি, তাই না? এই যে পাদবিন্দু এখানে নিয়ে নিলাম, দেখো মান এবং দিক একই রেখে, এটার মানের কোনো চেঞ্জ হয়েছে, হয় না। মান বলতে গত ক্লাসে বলছিলাম লেংথ, মানের কোনো চেঞ্জ হয়েছে, হয় না। দিকের চেঞ্জ হয়েছে না, দিক কিন্তু ওই দিকেই আছে। তাহলে মান এবং দিক একই রেখে আমরা এটার পাদবিন্দু ইচ্ছে মতো স্থানান্তর করতে পারছি, তাহলে এটা কি ভাইয়া, স্বাধীন ভেক্টর। এটাই হচ্ছে আমাদের স্বাধীন ভেক্টর। এরপরে আমরা আসি কোন ভেক্টরে, এরপর হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। ভাইয়া স্বাধীন ভেক্টরের উল্টা, সীমাবদ্ধ ভেক্টর মানে যার পাদবিন্দু তুমি ইচ্ছে মতো স্থানান্তর করতে পারবে না। এখানে লিখে নাও, পাদবিন্দু স্থানান্তর করা যাবে না, পাদবিন্দু, পাদবিন্দু ফিক্সড, পাদবিন্দু ফিক্সড, অর্থাৎ ইচ্ছে মতো স্থানান্তর করা যাবে না, ইচ্ছে মতো স্থানান্তর, স্থানান্তর করা যাবে না, যাবে না। এটাকে আমরা বলবো সীমাবদ্ধ ভেক্টর। এটা ইম্পর্টেন্ট এমসিকিউ, আমি একটু পরে দেখাচ্ছি কোথায় আসে এটা। তো যার পাদবিন্দু আমরা ইচ্ছে মতো স্থানান্তর করতে পারবো না, পাদবিন্দু একদম ফিক্সড, তাকে বলবো আমরা সীমাবদ্ধ ভেক্টর। যেমন আমি তোমাকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, তাই না? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আরেকটা অক্ষ আছে জেড, ওটা আমি লিখলাম না, তো ওটা একটু পরে লিখবো। এটা হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, তাই না? মূল বিন্দু, যেটাকে আমরা 0 0 বলি, 0 0 মূল বিন্দু। তো ধরো এইখানে একটা বিন্দু আছে, সাপোজ এখানে একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে 3,2। তার মানে এই বিন্দুটাকে তুমি কিভাবে পাবা, এক্স অক্ষে যাবা 3 ঘর, ওয়াই অক্ষে যাবা 2 ঘর, তুমি এই বিন্দুটা পেয়ে যাবা। তো এই বিন্দুটাকে আমি যদি মূল বিন্দু সাপেক্ষে একটা ভেক্টর দ্বারা সূচিত করি, দেখো এই যে একটা হোয়াইট কালারের ভেক্টর দেখতে পাচ্ছ, এই ভেক্টর দ্বারা আমি মূল বিন্দু থেকে এই বিন্দুটাকে সূচিত করছি। এই ভেক্টরের পাদবিন্দু মূল বিন্দুতে ফিক্সড, এই ভেক্টরের পাদবিন্দু মূল বিন্দুতে ফিক্সড। এই ভেক্টরের একটা নাম আছে, সেটা আমি একটু পরেই পড়াবো, সমস্যা নেই। এই ভেক্টরটার নাম হচ্ছে অবস্থান ভেক্টর, এটার নাম হচ্ছে কি ভেক্টর, অবস্থান ভেক্টর। কি ভেক্টর, অবস্থান ভেক্টর। আমরা একটু পরেই অবস্থান ভেক্টর কি সেটা পড়বো, জানবো, খুবই গুরুত্বপূর্ণ একটা ভেক্টর। সোজা কথা যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান আমরা যেই ভেক্টরের মাধ্যমে নির্দেশ করি ওটা হচ্ছে অবস্থান ভেক্টর। আমি একটু পরে লিখে দিব। কিন্তু দেখো এই যে অবস্থান ভেক্টরটা, এইটার পাদবিন্দু ফিক্সড কোথায়, কোথায়, মূল বিন্দুতে। যেহেতু এটার পাদবিন্দু ফিক্সড, তার মানে এটা হচ্ছে একটা সীমাবদ্ধ ভেক্টর। পাদবিন্দু যদি ইচ্ছা মতো
নাড়াচাড়া করতে না পারো, এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধ ভেক্টর। ওকে, সো এখানে অবস্থান ভেক্টর কিন্তু একটা সীমাবদ্ধ ভেক্টর, এমসিকিউ তে আসতে পারে, কারণ অবস্থান ভেক্টরের পাদবিন্দু ফিক্সড। লিখে ফেলি, অবস্থান ভেক্টর সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ অবস্থান ভেক্টরটা কি ভাইয়া? সীমাবদ্ধ ভেক্টর। একটু লিখে নাও সবাই। আচ্ছা, একজন বলেছে ভাই বিসদৃশ ভেক্টর তো অনেকগুলো হবে না, ওই দুইটা হবে, আমি ভুলে অনেকগুলো লিখে ফেলছি। এই যে বিসদৃশ সমজাতীয় দুই ভেক্টর গুলো বলতে বুঝাইছি দুইটা ভেক্টরই, সমজাতীয় দুটি ভেক্টর। আচ্ছা, এখানে লিখো সমজাতীয় দুটি ভেক্টরের দিক বিপরীত হলে, ভেক্টর গুলো দ্বারা বুঝেছি দুইটা ভেক্টর, আমার দুটি ভেক্টর উল্লেখ করে দেওয়ার কথা উচিত ছিল। ওকে, নো প্রবলেম। তো আমরা কি বললাম? সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে যে ভেক্টরের পাদবিন্দু ফিক্সড, তাকে আমরা বলবো সীমাবদ্ধ ভেক্টর। এবং এই সীমাবদ্ধ ভেক্টর ইচ্ছামতো স্থানান্তর করা যাবে না। যেমন অবস্থান ভেক্টর কি ভেক্টর? সীমাবদ্ধ ভেক্টর। অবস্থান ভেক্টরের পাদবিন্দু কোথায় ভাই? মূল বিন্দুতেই ফিক্স থাকে, এই কারণে এটা একটা সীমাবদ্ধ ভেক্টর। ওকে, এখন আসি আমরা বিপ্রতীপ ভেক্টর কি। ভাই বিপ্রতীপ ভেক্টর হচ্ছে যে সমজাতীয় দুইটা ভেক্টর, একটির মান অপরটির গুণাত্মক বিপরীত সংখ্যা। একটু লিখে নাও, সমজাতীয় দুটি ভেক্টরের একটির মান অপরটির গুণাত্মক বিপরীত সংখ্যা হলে, গুণাত্মক বিপরীত সংখ্যা হলে তাকে বিপ্রতীপ ভেক্টর বলে। তাকে বিপ্রতীপ ভেক্টর বলে। তাহলে বিপ্রতীপ ভেক্টর কি ভাইয়া? সমজাতীয় দুইটা ভেক্টর থাকবে, একটির মান অপরটির গুণাত্মক বিপরীত। একটির মান অপরটির গুণাত্মক বিপরীত হলে আমরা তাকে বলবো বিপ্রতীপ ভেক্টর। আচ্ছা, একজন বলছে সীমাবদ্ধ ভেক্টর বুঝি নাই। বা সীমাবদ্ধ ভেক্টর মানে পাদবিন্দু ইচ্ছে মতো স্থানান্তর করতে পারবা না, পাদবিন্দুটা ফিক্সড। এরকম একটা ভেক্টর আছে যার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, খালি জেনে রাখো অবস্থান ভেক্টর নামে একটা ভেক্টর যার পাদবিন্দু মূল বিন্দুতে ফিক্স থাকে। কারণ কোন বিন্দুর অবস্থান আমরা মূল বিন্দুর সাপেক্ষে দেখাই, তো মূল বিন্দুতে ফিক্স থাকার কারণে এটা একটা সীমাবদ্ধ ভেক্টর, এটার পাদবিন্দু অন্য কোথাও হবে না, এটাই বুঝাইছি। ওকে, এরপর আমরা আসি বিপ্রতীপ ভেক্টর সংজ্ঞাটা লিখো, এরপর বুঝবা। সংজ্ঞাটা লিখো। সংজ্ঞায় কি বলছে? সংজ্ঞায় বলছে সমজাতীয় দুইটা ভেক্টর এর একটির মান অপরটির গুণাত্মক বিপরীত সংখ্যা। দেখো আমি একটা ভেক্টর বলি, ধরো এটা হচ্ছে এ একটা ভেক্টর, এই ভেক্টরের মান হচ্ছে 5। এখন যেহেতু এটা ভেক্টর দিছো, মানের সাথে দিকও বলতে হবে। এখন দিক নির্দেশ করে এরকম তিনটা জিনিস আমরা জানবো ইন ফিউচার, একটু পরেই জানতে পারবো। সেটা হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এরা দিক নির্দেশকারী ভেক্টর, এদেরকে বলা হয় আয়তাকার একক ভেক্টর। এগুলো আমরা পরিচয় হবে একটু পরে। তো তুমি জাস্ট মনে রাখবা যে আই ক্যাপ দ্বারা বোঝায় এক্স অক্ষ, সোজা কথা। আই ক্যাপ দ্বারা বোঝাবে এক্স অক্ষের ধনাত্মক দিক, জে ক্যাপ দ্বারা বোঝাবে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এবং কে ক্যাপ দ্বারা বোঝাবে জেড অক্ষের ধনাত্মক দিক। মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই দিক বোঝানোর জন্য এই তিনটা একক ভেক্টর ব্যবহার করা হয়। প্রশ্ন হচ্ছে একক ভেক্টর কি, ওইখানেও যাব। আপাতত খালি মাথায় রাখো যে আই ক্যাপ, জে ক্যাপ,
কে ক্যাপ, এগুলা দিক নির্দেশ করে। এগুলা কি নির্দেশ করে? দিক নির্দেশ করে। এটা কি নির্দেশ করে? দিক নির্দেশ করে। তো ভাইয়া এ ভেক্টরের মান হচ্ছে 5, আমি বললাম 5 জে ক্যাপ। জে ক্যাপ দ্বারা ওয়াই অক্ষ নির্দেশিত হয়। তাহলে আমরা বলতে পারি এমন একটা ভেক্টর যার মান 5 কোন অক্ষে? ওয়াই অক্ষে। এইভাবে বলা যায়। তো তুমি এত কিছু না বুঝলে খালি মনে রাখবা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এরা দিক নির্দেশ করে। এই যে মান, দিক গেল, এটা হচ্ছে একটা ভেক্টর। আমি যদি এটার বিপ্রতীপ ভেক্টর চাই, বিপ্রতীপ, তাহলে সেটা যদি হয় বি ভেক্টর, বিপ্রতীপটা হবে একটির মান অপরটির গুণাত্মক বিপরীত সংখ্যা। মানে এটা 5 হলে আরেকটা হবে 1/5 জে ক্যাপ। দেখো তো একটার মান আরেকটার গুণাত্মক বিপরীত হলে, যেটার মান 5 এটার মান 1/5 গুণাত্মক বিপরীত, তাহলে এই বি ভেক্টরটি হচ্ছে এ ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টরের আরেকটা নাম হচ্ছে ব্যতিহার ভেক্টর। একটু লিখে নাও, বিপ্রতীপ, বিপ্রতীপ ভেক্টরের আরেকটা নাম হচ্ছে ব্যতিহার। ব্যতিহার বহুপদী এমসিকিউতে আসতে পারে, এগুলো পারলে সবই পারবা। ঠিক আছে, এটা একটু লিখে নাও। সো গুণাত্মক বিপরীত মানে একটার মান ইয়াসিন আরেকটার মান হবে 1/ইয়াসিন, তাহলে তারা কি ভাইয়া? বিপ্রতীপ ভেক্টর। ঠিক আছে, সমজাতীয় বলতে বোঝাচ্ছে একই জাতের, মানে একটা ফোর্স হলে আরেকটা ফোর্স, একটা বেগ হলে আরেকটা বেগ। সমজাতীয় মানে মান সমান না, প্রথম থেকে দেখো তুমি। ওকে, বিপ্রতীপ মানে একটার মান আরেকটার গুণাত্মক বিপরীত, এটাকে আমরা বলবো বিপ্রতীপ ভেক্টর। এরপরে কি? সমরেখ ভেক্টর। ভাইয়া যদি একই রেখা বরাবর ক্রিয়াশীল হয় তাহলে তাদেরকে আমরা কি বলবো? সমরেখ ভেক্টর। যদি একটা রেখা, সাপোজ এটা হচ্ছে একটা রেখা, এই একটা রেখা বরাবর অনেকগুলো ভেক্টর ক্রিয়াশীল, যে মনে করো একটা ভেক্টর এইভাবে ক্রিয়াশীল হচ্ছে, 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 এরা কি সব ভেক্টর গুলো একই রেখা বরাবর? হোক উল্টা দিক, ওইটা ম্যাটার না, হোক উল্টা দিক, একই রেখা বরাবর ক্রিয়াশীল হলে এই ভেক্টর গুলোকে আমরা বলবো সমরেখ ভেক্টর। একটু তুলে ফেলো। যদি দুই বা ততোধিক ভেক্টর একই সরলরেখা বরাবর বা সমান্তরালে ক্রিয়া করে তাদেরকে কি বলে? সমরেখ ভেক্টর বলে। একটু লিখে নাও, যদি দুই বা ততোধিক ভেক্টর, যদি দুই বা ততোধিক ভেক্টর একই রেখা বরাবর ক্রিয়া করে, একই রেখা বরাবর ক্রিয়া করে, বরাবর ক্রিয়া করে, তাহলে তাদেরকে আমরা বলবো সমরেখ ভেক্টর। এখানে এই রেখার উপর যতগুলো ভেক্টর আছে এই ভেক্টর গুলোকে আমরা বলবো সমরেখ। সমরেখ একই রেখা বরাবর ক্রিয়াশীল, উল্টা হইতে পারে, নো প্রবলেম। এগুলো এমসিকিউতে ভাই আসতে পারে, জাস্ট সহজ, সংজ্ঞাগুলো সহজ। এরপরে দেখো সমতলীয় ভেক্টর, তাহলে কি হবে বলতো? আমরা তো দেখলাম সমরেখ, সমতলীয় মানে হচ্ছে মনে করো এই হচ্ছে একটা তল, এই 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 এই, এটা একটা তল, এই হচ্ছে একটা তল, তলটা সুন্দর হয় না, আমি তাই তলটা আবার আঁকবো, এই 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 এই, সেটা হচ্ছে একটা সুন্দর তল, দেখতে পাচ্ছ। এটা টেবিল চিন্তা করতে পারো, এই যে 4 পা একটা টেবিল, ওইটার পা দেখা যাচ্ছে না। তো এই তলের উপর অনেকগুলো ভেক্টর আছে, মনে করি একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এরা কি একই তলের উপর অবস্থিত? তাহলে যদি দুই বা ততোধিক ভেক্টর একই তলের উপর অবস্থান করে তাহলে তাদেরকে আমরা কি বলবো? সমতলীয় ভেক্টর। এটার কি সংজ্ঞা লিখতে হবে ভাই? না, লিখতে হবে না, এটার সংজ্ঞা নিজেরা লিখে নাও। যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলের উপর ক্রিয়াশীল থাকে, একটা তল একটা প্লেনের উপর ক্রিয়াশীল থাকে, তাহলে তাদেরকে আমরা বলবো সমতলীয় ভেক্টর। দ্যাটস ইট, সহজ জিনিস। এরপরে আসি সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর কি? সঠিক ভেক্টর মানে যেই ভেক্টরের, যে ভেক্টরের ভেক্টরের মান, ভেক্টরের মান শূন্য নয়, শূন্য নয়, এরূপ ভেক্টরকে আমরা বলবো সঠিক ভেক্টর। মানে কোন ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে ওইটা ঠিক আছে, ওইটা সঠিক, দিস ইজ সঠিক ভেক্টর। ওকে, সঠিক ভেক্টর যেমন যেমন এই যে এ ভেক্টর সমান 5 আই ক্যাপ, তারপরে বি ভেক্টর সমান 8 কে ক্যাপ, এটা দুইটা ভেক্টর লিখলাম।
এরা কি ভাই সঠিক ভেক্টর, কারণ এদের মান শূন্য না, এদের মান ঠিক আছে, এদের মান শূন্য না, এদের মান আছে, যে কোনো মান থাকলে আমরা বলবো সেটা কি সঠিক ভেক্টর। ওকে, সোজা জিনিস, লিখে নাও সঠিক ভেক্টর। তো ধুমধারাকে লিখে নাও, স্লাইডটা আমরা ক্লাসের শেষে ক্লাসে অ্যাড করে দেব। এরপর কি বলছে, শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরের আরেকটা নাম হচ্ছে নাল ভেক্টর, একটু লিখে নাও নাল, এটা হচ্ছে আরেকটা নাম হচ্ছে নাল ভেক্টর। নাল ভেক্টরটাকে, এটা নিয়ে একটা ভালো আলোচনা আছে। এতক্ষণ পর্যন্ত যে কয়টা সংজ্ঞা পড়ছে এগুলো সহজ, সঠিক ভেক্টর, সমতলীয় ভেক্টর, এগুলো এমসিকিউতে 1 নম্বরের জন্য আসবে, সমরেখ, বিপরীত, সীমাবদ্ধ, বিসদৃশ, তাই না? এখন যে সংজ্ঞাগুলো পড়বা এগুলো মহা গুরুত্বপূর্ণ সংজ্ঞা, এগুলো খ নাম্বারের জন্য আসবে, এমসিকিউ এর জন্য আসবে। সো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। শূন্য ভেক্টর কি? শূন্য ভেক্টরের প্রথম সংজ্ঞা হচ্ছে যেই ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা বলবো শূন্য ভেক্টর, শেষ, বা নাল ভেক্টর। তবে এই ভেক্টর সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা লিখে নাও, সেটা হচ্ছে এর যেহেতু এটা একটা ভেক্টর, এটার মান থাকবে, দিকও থাকবে। আমরা জানি মান হচ্ছে শূন্য, তাই মান শূন্য ভেক্টর। তাহলে এটা দিক কোন দিকে? অনেকে ভাবে এটা দিক নাই, কিন্তু না, এর দিক অনির্দিষ্ট। একটু লিখে নাও, এর দিক অনির্দিষ্ট, মানে এটা নির্দিষ্ট দিক নাই, বাট এটা দিক যে নাই এটাও বলে দেওয়া যাবে না। শূন্য যেহেতু একটা ভেক্টর এখানে, তো এটার দিক অনির্দিষ্ট। শূন্য ভেক্টর কিভাবে পাওয়া যায় সেটা একটু বুঝাই। ধরো একটা ভেক্টর হচ্ছে এ, এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এটার মান হচ্ছে 5 নিউটন। ওকে, তো দেখো আমরা বলতে পারি 5 নিউটন মানের একটা বল এই দিকে, যে ডিরেকশনটা দিয়ে দিছে এই দিকে ক্রিয়াশীল, এবং আচ্ছা একজন বলছে মান ও দিক নাই, না দিক আছে, মান শূন্য, তাকে আমরা বলবো শূন্য ভেক্টর। দিক কোন দিকে সেটা বলা যাবে না, দিক অনির্দিষ্ট। যদি বলে শূন্য ভেক্টরের দিক কেমন, অনির্দিষ্ট। ওকে, তো এটা একটা ভেক্টর যার মান 5 নিউটন, এদিকে ক্রিয়াশীল। আমরা যদি এ ভেক্টরের বিপরীত ভেক্টরটা দেখি, এই যে এ ভেক্টরটার বিপরীত ভেক্টর, এ ভেক্টরের বিপরীত ভেক্টর, দেখো এটা হচ্ছে এ ভেক্টরের বিপরীত ভেক্টর। সিম্পলি বিপরীত ভেক্টর জানি কেমনে পাইতে হয়, জাস্ট ভেক্টরটাকে উল্টায় দিলেই আমরা তার বিপরীত ভেক্টরটা পেয়ে যাব, তাই না? এ ভেক্টরের যে বিপরীত ভেক্টর, এটার মান কত, 5 নিউটন। বাট এটা কি ভাইয়া, এই যে মাইনাস এ ভেক্টর, এটা নিশ্চয়ই। এখন এই দুইটা ভেক্টরকে তুমি যদি যোগ করো, এ ভেক্টর আর মাইনাস এ ভেক্টর যদি যোগ করো, কত যোগফলটা কত হয়, এ ভেক্টর যোগ মাইনাসের এ ভেক্টর যদি যোগ করি এটা আসবে, দুইটা ভেক্টর যোগ করলে অবশ্যই একটা ভেক্টর রাশি পাবা, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর এটা হবে শূন্য ভেক্টর। এটারই বলে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। মানে এই দুইটা মানে সমান মানের দুইটা ভেক্টর বা দুইটা বিপরীত ভেক্টর যোগ হলে যেই ভেক্টরটা পাবো এটাই হচ্ছে নাল বা শূন্য ভেক্টর। এই যে এ ভেক্টর এবং তার বিপরীত ভেক্টর, কোন ভেক্টর ও তার বিপরীত ভেক্টরকে যদি যোগ করি তাহলে আমরা নাল বা শূন্য ভেক্টর পাবো। একটু লিখো, কোন ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করলে, তার বিপরীত ভেক্টর যোগ করলে, কোন ভেক্টরের সাথে যদি আমরা তার বিপরীত ভেক্টর যোগ করলে নাল ভেক্টর পাওয়া যায়, নাল ভেক্টর পাওয়া যায়। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। কোন ভেক্টরের সাথে আমরা যদি তার বিপরীত ভেক্টরটা যোগ করি তাহলে নাল ভেক্টর পাবো। কারণ এ ভেক্টরের সাথে মাইনাস এ ভেক্টর যোগ করলে আমরা নাল ভেক্টর পাচ্ছি। নাল ভেক্টরের মান শূন্য, কিন্তু দিক কি ভাইয়া, অনির্দিষ্ট। যেহেতু দিক অনির্দিষ্ট, আমরা জানি না শিওর কোন দিকে, এখানে অবশ্যই এখানে একটা দিক সাইন দিতে হবে। এটা দ্বারা বোঝাচ্ছে শূন্য ভেক্টর, মান শূন্য, দিক অনির্দিষ্ট। ওকে, আবার অনেকে এটা এইভাবে প্রকাশ করে, শূন্যর নিচে এরকম দাগ দিয়ে দেয়, এটাও কি নাল ভেক্টর বোঝায়। তো পরীক্ষার প্রশ্ন আসবে, নাল ভেক্টরের দিক নির্দিষ্ট নয়, ব্যাখ্যা করো। কিভাবে ব্যাখ্যা করবা? যদি বলে নাল ভেক্টরের দিক নির্দিষ্ট নয়, ব্যাখ্যা করো। কিভাবে ব্যাখ্যা করবা? ব্যাখ্যাটা শোনো। বলবা কোন একটি ভেক্টরের মান শূন্য হলে
তাকে আমরা বলি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। ফার্স্টে সংজ্ঞাটা দিয়ে নিবা, এরপর বলবা এর দিক কি অনির্দিষ্ট। একটি ভেক্টর যেমন এ ভেক্টর যার মান 5 নিউটন, এর সাথে আমরা যদি এই এ ভেক্টরের বিপরীত ভেক্টর যোগ করি, এ ভেক্টরের বিপরীত ভেক্টর যোগ করি, এ ভেক্টরের বিপরীত ভেক্টর কোনটা? মাইনাস এ ভেক্টর। যোগ করলে আমরা নাল ভেক্টর পাবো। মানে কোনো ভেক্টর, এই যে লাইনটা লিখবা, কোনো ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করলে নাল ভেক্টর পাওয়া যায়। এক্ষেত্রে ফলাফলটা যেহেতু শূন্য আসে, এর দিকটা নির্দিষ্টভাবে কোন দিকে আছে সেটা বলে দেওয়া যায় না। এই কারণে নাল ভেক্টরের দিক অনির্দিষ্ট। সোজা কথা, শেষ। এই কারণে নাল ভেক্টরের দিক অনির্দিষ্ট। মফিজ বাবু লিখেছে, বস ইকুয়াল ভেক্টরটা কি নাল ভেক্টর? ইকুয়াল ভেক্টরটা নাল কেন হবে? এটার বিপরীত ভেক্টর যখন যোগ করতেছি তখন নাল ভেক্টর পাচ্ছি। এরা তো দুজন বিপরীত ভেক্টর, এদেরকে যোগ করলে নাল ভেক্টর পাওয়া যাবে। এদেরকে যোগ না করলে কি তুমি নাল ভেক্টর পাবা না? এদেরকে যোগ করলে নাল ভেক্টর পাচ্ছি বা শূন্য ভেক্টর পাচ্ছি। ক্লিয়ার? আমরা কি এটুকু ব্যাখ্যা করে দিতে পারবো সবাই? জাস্ট ইয়েস লিখো যে পারবো। ওকে, এরপরে আমরা আসি একক ভেক্টর। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকে চলে এসেছি আমরা। একক ভেক্টর একদম লিখো, যে ভেক্টরের মান বা ভ্যালু 1 তাকে একক ভেক্টর বলে। তাকে একক ভেক্টর বলে। যেই ভেক্টরের মান 1 অর্থাৎ ভ্যালু 1 তাকে আমরা বলবো একক ভেক্টর। কারণ এটা আবার কি ধরনের আজব ভেক্টর একটু বুঝে নেই। দেখো, ফিজিক্স আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে। যেমন ধরো আমার বাসা বন্দিবাসালা স্টুডিও থেকে কোন দিকে? আমি বলবো যে আমার বাসা বন্দিবাসালা স্টুডিও থেকে 12 কিলোমিটার দূরে যাত্রাবাড়িতে। আমি আবারও বলি যে আমাকে প্রশ্ন করলো যে এই ইয়াসিন তোমার বাসা কোথায়? বন্দিবাসালা স্টুডিও থেকে কোন দিকে বা কত দূরে? আমি যদি আমার বাসার এক্সাক্ট লোকেশনটা বলতে চাই, আমি বলবো কি আমার বাসা বন্দিবাসালা স্টুডিও থেকে 12 কিলোমিটার দূরে। এই যে 12 কিলোমিটার এটা হচ্ছে মান। এই যে আমি বলি যে আমার বাসা, আমি লিখে দিচ্ছি, এই যে আমার বাসা বন্দিবাসালা স্টুডিও থেকে, বিপি স্টুডিও থেকে 12 কিলোমিটার দূরে, 12 কিলোমিটার দূরে। এটা এই যে 12 কিলোমিটার এটা হচ্ছে মান 12 কিলোমিটার দূরে। এবার আমি লিখলাম যাত্রাবাড়ি ভূতের গলিতে, যাত্রাবাড়ি ভূতের গলি। এটা হচ্ছে দিক, এই অংশটা হচ্ছে দিক। তাইলে আমি যে মান এবং দিক এত বড় একটা লাইন বললাম, এই জিনিসটাকে ফিজিক্স সহজ করে দিছে একটা ভেক্টরের মাধ্যমে। দেখো ভাইয়া, এটাকে তো আমরা অবস্থান ভেক্টর বলবো, তাই না? যে আমার অবস্থান তুমি যেই ভেক্টর দ্বারা খুঁজে পাবা ওইটা হচ্ছে অবস্থান ভেক্টর। আমি এখানে অবস্থান ভেক্টর না, আমি এখানে অন্য একটা জিনিস তোমাকে বলতে চাই, যার নাম হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরটা কি? দেখো 12 কিলোমিটার এটা হচ্ছে মান। এ মনে করো আমি বললাম যে আমার সরণ ভেক্টর হচ্ছে 12 কিলোমিটার, এটা মান। কিন্তু এটা লেখা কিন্তু পাপ হয়েছে, কারণ ভেক্টর মানে মানের সাথে দিক লিখতে হবে। তাহলে এই যে দিকটা বারবার লিখতে হবে, যাত্রাবাড়ি ভূতের গলি, যাত্রাবাড়ি ভূতের গলি, যাত্রাবাড়ি ভূতের গলি। কারণ ফিজিক্স এই ব্যাপারটা ইজি করার জন্য এই যাত্রাবাড়ি ভূতের গলি যেন না লিখি, ফিজিক্স কি করেছে, এমন একটা ভেক্টর ইনভেন্ট করছে যার নাম হচ্ছে একক ভেক্টর। আমি যদি এখানে যাত্রাবাড়ি ভূতের গলির এই যে দিকটা, এই ডিরেকশনটা একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি, সাপোজ সেই ভেক্টরটা দিলাম আমি কে ক্যাপ, বা যে কোনো একটা ভেক্টর, যাত্রাবাড়ি ভূতের গলি, আমি বললাম যে এটা দিক হচ্ছে কে ক্যাপ। তাহলে যাত্রাবাড়ি ভূত, বা মনে করো যেহেতু ভূতের গলি মনে করলাম, আমি বললাম যে ভি ক্যাপ, কে ক্যাপ না ভি ক্যাপ, ভূতের গলি মানে ভি ক্যাপ। আমি এটার নাম দিলাম যাত্রাবাড়ি ভূতের গলি মানে ভি ক্যাপ। তাহলে আমি যদি বারবার এটা লিখি 12 কিলোমিটার ভি ক্যাপ, এখানে কোলনটা উঠায় দিই, তাহলে তুমি বুঝবা যে ইয়াসিন ভাইয়ার বাসা 12 কিলোমিটার দূরে, ভি ক্যাপ মানে যাত্রাবাড়ি ভূতের গলিতে। তাহলে এই যে ভি ক্যাপ, যেটা মানের পরে বসে দিক দেখিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরের কাজটা কি ভাইয়া? এটার কাজ হচ্ছে মানের পরে বসে, একক ভেক্টরের কাজ কি একটু লিখো সবাই।
এটা মানের পরে বসে, মানের পরে বসে দিক দেখিয়ে দেয়। কি দেখিয়ে দেয়? দিক দেখিয়ে দেয়। মানে আমরা মূলত দিকটাই একক ভেক্টর দিয়ে প্রকাশ করি। দিকটা, যে যাত্রাবাড়ি ভূতের গলি, এই ডিরেকশনের নাম আমি দিলাম ভি ক্যাপ, তাহলে বলবো 12 ভি ক্যাপ। তার মানে বুঝতে হবে ইয়াসিন ভাইয়ের বাসা 12 কিলোমিটার দূরে, এখান থেকে কোন দিকে? যাত্রাবাড়ির ভূতের গলিতে, ভি ক্যাপ। দেখো ভাইয়া, এটার মান যদি, এটার সামনে কিছু নাই মানে কি, এটার সামনে 1 আছে, এটার মান যদি 1 না হইতো তাহলে একের সাথে, দেখ একের সাথে 12 গুণ হলে 12 একে 12ই থাকে, বাট এটার মান যদি 1 না হয়ে অন্য কিছু হইতো তখন কিন্তু 12 সাথে গুণ হলে 12টা চেঞ্জ হয়ে যেত। এই কারণে একক ভেক্টরের মান কত ভাইয়া? 1। এবং যে ভেক্টরের মান 1 তাকে আমরা বলবো কি? একক ভেক্টর। একক ভেক্টরের কাজ হচ্ছে মানের পরে বসবে এবং সেটাকে দিক দেখিয়ে দিবে। এই যে মানের পরে বসে দিক দেখিয়ে দেয়, মানে এটা একটা ডিরেকশন নির্দেশ করে। একক ভেক্টর কি নির্দেশ করে? ডিরেকশন নির্দেশ করে। কি নির্দেশ করে? ডিরেকশন। একটু লিখে নাও, একক ভেক্টর দিক নির্দেশ করে। একক ভেক্টর দিক নির্দেশ করে। সিম্পল জিনিস। তাহলে একক ভেক্টর কি ভাইয়া? সোজা কথা, আমি পুরোটা আস্তে আস্তে বলি। যেই ভেক্টরের মান 1 তাকে আমরা বলবো একক ভেক্টর। এই যে একক ভেক্টর, এটা দিয়ে আসলে কি করে? খায় না মাথায় দেয়? যে এই যে ফিজিক্সে এত বড় বড় লাইন দিয়ে কিন্তু তুমি দিক বলতে পারবা না। মানের পর একক ভেক্টরটা বসবে এবং সেটা দিক নির্দেশ করবে। একক ভেক্টরের মান কেন 1? কারণ এটার মান যদি 1 না হয়ে অন্য কিছু হইতো, সাপোজ 2, তাহলে 12 দুগুণে কত হয়ে যেত? 24। তাহলে আসল ভ্যালুটাই চেঞ্জ হয়ে যেত। এই কারণে একক ভেক্টরের মান কত ভাইয়া? 1। সে হচ্ছে আমাদের একক ভেক্টর। একক ভেক্টর সম্পর্কে আমরা আরো ইন ডিটেলসে জানবো একটু পরেই আমরা একক ভেক্টর সম্পর্কে আরো জানবো, ঠিক আছে? সো একক ভেক্টরটা কি ক্লিয়ার সবাই? যেই ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। একক ভেক্টর কি নির্দেশ করে? দিক নির্দেশ করে। এটা কার পিছনে বসে? মানের পিছনে বসে। এবার একক ভেক্টর কিভাবে পাওয়া যায় দেখো। ধরো একক ভেক্টর কিভাবে পাওয়া যায়, এই লাইনটা লিখে ফেলো, তারপরেই শেষ। কোনো ভেক্টরকে যে কোনো একটা র্যান্ডম ভেক্টর, কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে, একক ভেক্টর পাওয়া যায়। একক ভেক্টর পাওয়া যায়। কোনো ভেক্টরকে আমরা যদি তার মান দ্বারা ভাগ করি তাহলে আমরা একক ভেক্টর পাবো। এই লাইনটা আপাতত লিখে রাখো, আপাতত বুঝতে হবে না। আপাতত খালি বুঝবে একক ভেক্টরের মান কত? 1, এবং এটা মানের পরে বসে দিক নির্দেশ করে, আর কিছুই না। এটুকু বুঝলেই হবে। আপাতত একক ভেক্টরের মান দিয়ে কি ভাগ করলে কি হয় এটা আপাতত বুঝতে হবে না। আপাতত জাস্ট এই লাইনগুলো বুঝো আর ওইটা লিখে রাখো। সেই হচ্ছে আমাদের একক ভেক্টর। এবার আয়তাকার একক ভেক্টর বা আয়ত একক ভেক্টর। ভাই আমাদের এই যে পরিবেশ, আশেপাশে যা কিছু, যে এই পরিবেশের মধ্যে যে কোনো বিন্দুকে আমরা কয় ডাইমেনশনে দেখি, বা যে কোনো বিন্দুর অবস্থান যদি আমরা ফিক্স করতে চাই, কয় অক্ষের সাপেক্ষে আমরা অবস্থানটা পরিমাপ করতে পারি? 3 অক্ষের সাপেক্ষে। এই কারণে আমাদের যে জগৎ, এটা হচ্ছে ত্রিমাত্রিক জগৎ, তাই না? আমাদের যে জগৎ, ভৌত জগৎ, এটা কি ভাই? ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক মানে এক্স ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং জেড অক্ষ, তাই না? এক্স ওয়াই জেড। একটু লিখে নাও, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাই না? তো একক ভেক্টরটা কি? আয়ত একক ভেক্টরটা কি? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি ধনাত্মক অক্ষ বরাবর, 3টি ধনাত্মক অক্ষ বরাবর, 3টি একক ভেক্টর বিবেচনা করা হয়। একক ভেক্টর বিবেচনা
বিবেচনা করা হয় এদেরকে আয়ত একক ভেক্টর বলে। এদেরকে আয়ত একক ভেক্টর বলে। এই লাইনটাকে লিখো, এরপর আমি পুরোটা বুঝাচ্ছি। আয়ত একক ভেক্টর মানে ফার্স্ট অফ অল সে একক ভেক্টর মানে মান 1। মানে আয়ত জিনিসটা কি ভাইয়া? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা মানে এক্স ওয়াই জেড, এই স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা যে ধনাত্মক অক্ষ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই তিনটা অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়। কয়টি একক ভেক্টর বিবেচনা করে? তিনটা। এদেরকে আয়তাকার একক ভেক্টর বলে। এরা কারা? এরা হচ্ছে এক্স অক্ষে একক ভেক্টর মানে আই ক্যাপ। এক্স অক্ষে একক ভেক্টর মানে কি ভাইয়া? আই ক্যাপ। ওয়াই অক্ষে একক ভেক্টর মানে জে ক্যাপ। আর জেড অক্ষে একক ভেক্টর মানে হচ্ছে কে ক্যাপ। তাহলে এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, একটু লিখো ব্র্যাকেটে। এই যে আই এর উপরে ক্যাপ, জে এর উপরে ক্যাপ, কে এর উপরে ক্যাপ, এদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এদেরকে বলবো আমরা কি? আয়ত একক ভেক্টর। এবার আমি বুঝাই তোমাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই। আমি বললাম যে আমার বাসাটা এখানে, এই যে এটা হচ্ছে বিপি অফিস, এটা হচ্ছে মূল বিন্দু। আমার বাসাটা এখানে, আমার বাসাটা হচ্ছে 5,3,-2 এই বিন্দুতে, এই স্থানাঙ্ক ব্যবস্থায় আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। আমি যদি ওইটাকে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি, যে আমার বাসাটা এখান থেকে কোন ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা যায় খেয়াল করো। এক্স অক্ষে কত? 5, ওয়াই অক্ষে কত? 3, আর জেড অক্ষে কত? -2। তাহলে আমরা এভাবে লিখবো এটাকে, যে আমি তো এভাবে মনে করো আমি এভাবে লিখলাম এস মানে আমার সরণ ভেক্টর বা আমার অবস্থান ভেক্টর। আমি লিখবো কি? এক্স অক্ষে 5 ঘর যাও, এক্স অক্ষে 5 ঘর যাও, ওয়াই অক্ষে 3 ঘর, আর জেড অক্ষে মানে জেড অক্ষ বলতে কি মাইনাস জেড অক্ষ, তাই না? যেহেতু -2, মাইনাস জেড অক্ষে 2 ঘর, 2 ঘর। এই জিনিসটা ফিজিক্সের সাথে যায় না, ফিজিক্স এত আনস্মার্ট না, এই জিনিসটা ফিজিক্সের সাথে যায় না, এত আনস্মার্ট ভাবে ফিজিক্স লেখালেখি করে না। দেখো এখানে মান আছে, দিকও আছে। 5 ঘর এক্স অক্ষ মানে মান দিক, মান দিক, মান দিক। বাট এত আনস্মার্ট না ফিজিক্স, এত আনস্মার্ট না, সেইভাবে লেখা যাবে না, এইভাবে লিখবো না ফিজিক্সে। তাহলে ফিজিক্সে কিভাবে লিখবো? এই যে এইভাবে। দেখো আমার অবস্থান ভেক্টরটা হবে এরকম, যে আমরা ফিজিক্স, আমাদের ফিজিক্স বলেই দিছে যে এক্স অক্ষ মানে এক্স অক্ষের দিক বুঝাবে কে? আই ক্যাপ। এই যে আই ক্যাপ, এটার মান কত? 1, যেহেতু একক ভেক্টর। ওয়াই অক্ষ এই দিকটা কে বুঝাবে? জে ক্যাপ। আর জেড অক্ষ এই দিকটা বুঝাবে কে? কে ক্যাপ। তাহলে এই সরণ ভেক্টর আমি লিখবো এক্স অক্ষে 5 ঘর, তার মানে 5 আই ক্যাপ গেল। এবার ওয়াই অক্ষে 3 ঘর, ওয়াই অক্ষে 3 ঘর মানে কি? প্লাসের 3 জে ক্যাপ। কেন প্লাস? কারণ এটা প্লাস। আর -2 হচ্ছে জেড অক্ষে, তাহলে এটা হবে -2 কে ক্যাপ। দেখো এই পুরো লাইনটাকে আমি স্মার্টলি ফিজিক্সের মাধ্যমে লিখে ফেললাম, ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলাম। এটাই হচ্ছে আয়তাকার একক ভেক্টরের ইউজ। এটা কিন্তু আয়তাকার একক ভেক্টর না, এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এরা হচ্ছে আয়তাকার একক ভেক্টর। এবং এদেরকে মিলিয়ে ঝিলিয়ে আমি যে কোনো বিন্দুর অবস্থান বের করতে পারতেছি খুব সহজে। দেখো এটা দ্বারা বোঝাচ্ছে, আই ক্যাপ দ্বারা বোঝাচ্ছে এক্স অক্ষে 5 ঘর যাব, ওয়াই অক্ষে যাব 3 ঘর, আর জেড অক্ষে যাব -2 ঘর। মানে অথবা বলা যায় যে -z অক্ষে যাব 2 ঘর। তাহলে আমরা ইয়াসিন ভাইয়ার বাসাটা খুঁজে পাবো। তো আয়তাকার একক ভেক্টর কারা? তুমি আবার এইটারে আয়তাকার একক ভেক্টর ভাইবো না। আয়তাকার একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, যারা প্রথমত একক ভেক্টর, দ্বিতীয়ত ওরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এদেরকে নির্দেশ করে। আই ক্যাপ মানে কোন অক্ষ? এক্স অক্ষ। জে ক্যাপ মানে কোন অক্ষ? ওয়াই অক্ষ। কে ক্যাপ মানে কি ভাইয়া? জেড অক্ষ। ক্লিয়ার? সবাই একটু আমাকে একটু কমেন্টে জানাও যে এই টপিকটা ক্লিয়ার কিনা, আয়ত একক ভেক্টর ক্লিয়ার কিনা। এবার এরা কি ভাইয়া? অবশ্যই একক ভেক্টর, এদেরকে দিয়ে আমরা সকল ভেক্টর প্রকাশ করব। ওকে, এবার আমরা আসি অবস্থান ভেক্টর কাকে বলে। দেখো অবস্থান ভেক্টর এই হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, ঠিক আছে? তো এক্স, ওয়াই, জেড
মনে করো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার নাম দিলাম আমি 3, -2, -1। হ্যাঁ, আমি অবস্থান ভেক্টরটা কি একটু লিখো। প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান, কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশিত হবে, যে ভেক্টর দ্বারা নির্দেশিত হয় তাকে অবস্থান বা ব্যাসার্ধ ভেক্টর বলে। এটারে কি ব্যাসার্ধ ভেক্টর বলে, ব্যাসার্ধ ভেক্টর বলে। অবস্থান ভেক্টরের অপর নাম কিন্তু ব্যাসার্ধ ভেক্টর, পরীক্ষা আসতে পারে। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থান আমরা যেই ভেক্টর দ্বারা নির্দেশ করি তাকে বলা হয় অবস্থান ভেক্টর। যেমন এখানে দেখতে পাচ্ছ 3, -2, -1 একটা বিন্দু। এখন প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু কোনটা? এই যে এটা হচ্ছে মূল বিন্দু, এই যে এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু 0, 0, 0, তাই না? এই মূল বিন্দুর সাপেক্ষে বলতে বোঝায় মূল বিন্দু থেকে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থান, এই যে এই মনে হয় এই বিন্দুর অবস্থানটা আমি নির্দেশ করব যেই ভেক্টর দ্বারা। এই যে দেখো এই ভেক্টর দ্বারা আমি এই বিন্দুর অবস্থানটা নির্দেশ করেছি, এটারে আমরা অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর বলি। আর আর দ্বারা প্রকাশ করে। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে কোন বিন্দুর অবস্থান যেই ভেক্টর দ্বারা ডাইরেক্ট নির্দেশ করবা ওইটারে বলা অবস্থান ভেক্টর। তো বলো তো এখানে অবস্থান ভেক্টরের মানটা কত হবে? এখানে অবস্থান ভেক্টরের মানটা কত হবে, মানে অবস্থান ভেক্টরটা কত হবে? অবস্থান ভেক্টরটা হবে 3 কি কোন অক্ষে? x অক্ষে। তো এটারে আমরা লিখবো 3i ক্যাপ। দেখো এটা মান, এটা দিক। এরপরে কি -2j ক্যাপ, মানে মাইনাসের y অক্ষে 2 ঘর যাবে। এরপরে কি -1k ক্যাপ, 1 দিতে হয় না, খালি k ক্যাপ। এটাই হচ্ছে এখানে অবস্থান ভেক্টর। চিত্রে অবস্থান ভেক্টর কত? এটা হচ্ছে আমাদের চিত্রের অবস্থান ভেক্টর। এই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর, ঠিক আছে? আমাদের চিত্র অনুযায়ী অবস্থান ভেক্টর হচ্ছে এটা। নরমালি আমরা অবস্থান ভেক্টরকে প্রকাশ করি এইভাবে, সাধারণভাবে xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। এটা হচ্ছে নরমালি আমরা অবস্থান ভেক্টরকে প্রকাশ করি। তোমাকে আমি একটা স্থানাঙ্ক দিয়ে অবস্থান ভেক্টরটা প্রকাশ করে দিলাম, যে কোনো একটা বিন্দু দেওয়া আছে, খালি তার পিছে i j k লাগাইলেই তুমি অবস্থান ভেক্টরটা পাওয়া যাবা। বুঝছো? এটা হচ্ছে অবস্থান ভেক্টর। আমি একটু ক্লিয়ার করি, অবস্থান ভেক্টর দ্বারা আমরা একটা বিন্দুর অবস্থান খুঁজে পাবো। এই যে এই বিন্দুটার অবস্থান আমি ভেক্টর দ্বারা প্রকাশ করলেই ওটা হবে অবস্থান ভেক্টর। সাপোজ এখানে আরেকটা বিন্দু আছে, -3, -2, 5 এরকম একটা বিন্দু আছে। এইখানে সেই বিন্দুটা, এই যে বিন্দুটা। তো এই বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা? কোনো কথা নাই, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে বিন্দুর অবস্থান, এটা মূল বিন্দু ধরলা, এই বিন্দুটাকে কানেক্ট করে দিলা, এটাই হবে আমাদের অবস্থান ভেক্টর। এটার আমি নাম দিলাম আর প্রাইম ভেক্টর, অবস্থান ভেক্টর। তাহলে বলো তো আর প্রাইমটা কত হবে? আর প্রাইম ভেক্টরটা হবে -3i ক্যাপ -2j ক্যাপ প্লাসের 5k ক্যাপ। এটাই হচ্ছে আমাদের এই বিন্দুটার অবস্থান ভেক্টর। এবং অবস্থান ভেক্টরের পাদবিন্দু দেখো অলওয়েজ প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুতে, এটার পাদবিন্দু। আমি যদি এখানেও একটা অবস্থান ভেক্টর বলি, অবস্থান ভেক্টরটা হবে এই বিন্দুর অবস্থান ভেক্টর হবে এখানে। আমি যদি বলি এখানে একটা বিন্দু আছে, তার অবস্থান ভেক্টর বের করো, সেটা হবে এই যে এখান থেকে এইটা। দেখো প্রত্যেকটা অবস্থান ভেক্টরের পাদবিন্দু কোথায়? প্রত্যেকটা অবস্থান ভেক্টরের পাদবিন্দু হচ্ছে মূল বিন্দুতে। তাহলে অবস্থান ভেক্টরের পাদবিন্দু কি ভাই? ফিক্সড। কোথায়? মূল বিন্দুতে। অবস্থান ভেক্টরের পাদবিন্দু ফিক্সড কোথায়? মূল বিন্দুতে। সুতরাং দেখো অবস্থান ভেক্টরের লিখে নাও, অবস্থান ভেক্টরের পাদবিন্দু, কয়কার পাদ ও পাদ বিন্দু মূল বিন্দুতে ফিক্সড, মূল বিন্দুতে ফিক্সড। ফিক্সড মানে লক হয়ে রয়েছে, বুঝছো? সুতরাং এটা কি একটা সীমাবদ্ধ ভেক্টর। সুতরাং
অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। সুতরাং অবস্থান ভেক্টর একটি কেমন ভেক্টর? অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর। শেষ। পরীক্ষা আসবে অবস্থান ভেক্টর কেমন ভেক্টর? সীমাবদ্ধ, কারণ তার পাদবিন্দু মূল বিন্দুতে ফিক্স থাকে। কারণ মূল বিন্দুর সাপেক্ষে আমরা কোনো একটা বিন্দুর অবস্থান যার মাধ্যমে প্রকাশ করি তাকে অবস্থান ভেক্টর বলে। যেহেতু এটার পাদবিন্দু ফিক্সড, তাই এটা একটা সীমাবদ্ধ ভেক্টর। আচ্ছা, মফিজ বাবু খুব সুন্দর প্রশ্ন করেছো যে ভাই আয়ত একক ভেক্টর তো ধনাত্মক অক্ষ বরাবর, তাহলে মাইনাস কেন? যখন নেগেটিভ অক্ষে যাবে তখন মাইনাস আই ক্যাপ। এক্স অক্ষের পজিটিভ মানে প্লাস আই ক্যাপ, মানে এক্স অক্ষের নেগেটিভ মানে হবে মাইনাসের আই ক্যাপ। শেষ করতে হবে 5 মিনিট। ওকে, সেই হচ্ছে কথা। তো অবস্থান ভেক্টরটা কি ভাইয়া? অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর। এরপরেরটা যাই, সরণ ভেক্টর। সবাই লিখো, আমাদের আজকের সংজ্ঞার লাস্ট টপিক। সরণ ভেক্টর হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তনকে, অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। তাহলে সরণ ভেক্টর কি জিনিস ভাইয়া? অবস্থান ভেক্টরের পরিবর্তন। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলবো আমরা সরণ ভেক্টর। যেমন আমি বললাম যে মনে করো এখানে দুইটা বিন্দু আছে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এই বিন্দু হচ্ছে 3 -2 -5, এই বিন্দুটা ধরো -5 -2 প্লাসের 3, এরকম দুইটা বিন্দু। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে কি বলবো? সরণ ভেক্টর। তাহলে দেখো জিনিসটা হচ্ছে এরকম যে এই বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা? এটা। আর ওই বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা? এটা। এটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর r1 ভেক্টর, এটা হচ্ছে আরেকটা অবস্থান ভেক্টর r2 ভেক্টর। এখন অবস্থান ভেক্টরের পরিবর্তন বলতে বোঝায়, ধরো আমি যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে যাই, এই যে গোলাপি লাইন, এটাই হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন। আমি বিন্দু দিয়ে বুঝাই, এটা মনে করো ও বিন্দু, মূল বিন্দু, এটা এ। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও এ। এখানে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও এ ভেক্টর, এটাই কি আমাদের r1, বুঝছো? এটা মনে করো বি, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও বি, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও বি ভেক্টর, এটাই হচ্ছে আমাদের r2। দেখো এবার আমি বললাম এ থেকে বিতে যদি যাই, তাহলে অবস্থান ভেক্টরটা কি পরিবর্তন হয়ে গেছে, r1 থেকে r2 হয়ে গেছে। তাহলে অবস্থান ভেক্টর যে পরিবর্তন এ থেকে বিতে যাওয়ার কারণে, এই পরিবর্তনটাই হচ্ছে সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টর হবে এবি। এখানে সরণ ভেক্টর, সরণ ভেক্টর, সরণ ভেক্টর হচ্ছে এবি ভেক্টর। এবি ভেক্টর কোত্থেকে কোথায় গেছো? এ থেকে বিতে গেছো। তাহলে এই যে বি এর অবস্থান ভেক্টর থেকে এর অবস্থান ভেক্টর মাইনাস করতে হবে। ফাইনালি যেখানে গেছো ওইটা থেকে আগেরটার অবস্থান ভেক্টর মাইনাস করতে হবে, অর্থাৎ r2 ভেক্টর থেকে r1 ভেক্টরটা মাইনাস করতে হবে। তাহলেই তুমি পেয়ে যাবা সরণ ভেক্টর। এটাই হচ্ছে আমাদের সরণ ভেক্টর। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলা হয় সরণ ভেক্টর। তাহলে বলো r2 ভেক্টরটা কত? r2 ভেক্টর হচ্ছে -5i ক্যাপ -2j ক্যাপ +3k ক্যাপ, হচ্ছে r2 ভেক্টর। এখান থেকে মাইনাস দিতে হবে r1 ভেক্টর, এটা কত? 3i ক্যাপ -2j ক্যাপ -5k ক্যাপ। এটা মাইনাস করলে যত হবে ওটাই হবে আমাদের সরণ ভেক্টর। দেখো -5 -3 কত হবে? -8i ক্যাপ, -2 মাইনাসে মাইনাসে +2 0, -2 মাইনাসে মাইনাসে +2 0, 3 -5 মাইনাসে মাইনাসে +5, 5 আর 3 8 প্লাসের 8k ক্যাপ। এটাই হচ্ছে আমাদের এইখানে সরণ ভেক্টর। পরীক্ষা আসলে যেন পারো, অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে।
এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও এ ভেক্টর, যেটা নাম r1। বি বিন্দুর অবস্থান ভেক্টর ওবি ভেক্টর, যেটা নাম r2। তাহলে ওবি ভেক্টর থেকে ও এ ভেক্টর মাইনাস দিলেই আমরা এ বি ভেক্টরটা পাবো। এটাই হবে সরণ ভেক্টর। যে আমার যদি এ থেকে বিতে আসি, তাহলে সরণ ভেক্টর হবে, কোথায় আসলাম, বি, তাহলে বি থেকে এ মাইনাস যাবে। এই যে বি থেকে, বি এর অবস্থান ভেক্টর থেকে এ এর অবস্থান ভেক্টর মাইনাস চলে গেল, শেষ। ক্লিয়ার? যদি আমরা বি থেকে এ তে যেতাম, তাইলে ও এ থেকে ও বিটা মাইনাস হতো। বুঝাইতে পারছি? ফাইনালি যেখানে যাবা ওইখান থেকে আগেরটা মাইনাস। এই হচ্ছে সরণ ভেক্টর। তোমাদের একটা এইচডব্লিউ দিয়ে দেই, এই এইচডব্লিউটা তোমরা করবা। আমাদের আজকের ক্লাসটা এই ছোটই থাকবে, একটু মানে হচ্ছে একটা ম্যারাথন ক্লাস হওয়ার কারণে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তো সবাই এই অঙ্কটা এইচডব্লিউ আকারে করবা। হ্যাঁ, না পারলে আমি করাই দিব, নেক্সট ক্লাসে করাই দিব। তো আজকে যেই কয়টা সংজ্ঞা শিখছি, এই কয়টা সংজ্ঞা বারবার রিভাইজ করবা। ভেক্টরের এই সংজ্ঞাগুলো থেকে নেক্সট ক্লাসে আমরা অনেকগুলো অঙ্ক করাবো। সো বি রেগুলার অন আওয়ার ক্লাস। আর যারা সাইকেল 1-এ এনরোল করা নেই, ঝটপট এনরোল করে ফেলিও। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, টাটা।